যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক খুব অল্প সময়ে আয়ত্ত করার সায়েন্টিফিক মেথড কি আছে? হ্যাঁ আছে, এবং আমরা এই ভিডিওতে কথা বলবো 5টা ইম্পর্টেন্ট টেকনিক নিয়ে, যেটার মাধ্যমে যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক খুব অল্প সময়ে আয়ত্ত করা সম্ভব। নাম্বার 1, সিলেক্ট আ টপিক। যে কোনো একটা টপিক চুজ করো। তোমাদের মনে হতে পারে এটা সব থেকে সোজা মেথড, এটা সব থেকে সোজা স্টেপ, কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি পুরো সিলেবাসটাতে টপিক ওয়াইজ দেখতে গেলে সিলেবাসটাকে অনেক টপিকে ভাগ করা যায়। যে কোনো একটা সাবজেক্টের কথা ধরে নেওয়া যাক। আজকের ভিডিওতে আমরা সাবজেক্ট হিসাবে চুজ করলাম কনস্টিটিউশন, এবং আমরা এর মধ্যে থেকে একটা টপিক চুজ করব। এখন টপিক ওয়াইজ যদি ভাগ করা হয় সাবজেক্টটাকে, অনেকগুলো টপিক আসবে, কিন্তু প্রশ্ন হলো যে কোন টপিকটা খুব ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট নয়। ওয়েল, এটা বোঝার মোস্ট ইজি মেথড হলো আইদার কোয়েশ্চেন পেপার স্টাডি করে বোঝা, অথবা আমাদের এই ভিডিওগুলো ফলো করা, নোট ডাউন করে রাখা ইম্পর্টেন্ট টপিকের উপরে আমরা যে ভিডিওগুলো করছি। ইম্পর্টেন্ট টপিক হিসাবে ধরে নেওয়া যাক প্রিয়াম্বল বা সংবিধানের প্রস্তাবনা। তো উদাহরণ হিসাবে আজকে আমরা কনস্টিটিউশনের একটা টপিক নিচ্ছি, প্রিয়াম্বল বা প্রস্তাবনা, এবং আমি বোঝানোর চেষ্টা করছি এই টপিকটাকে কিরকম ভাবে রপ্ত করা যাবে। তাহলে 1 নম্বর স্টেজ আমরা গো থ্রু করলাম, সিলেক্ট আ টপিক, সিলেক্ট অ্যান ইম্পর্টেন্ট টপিক রাদার, যেটা হলো কনস্টিটিউশনের দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট স্টেপ কি? তাহলে টপিকটা পড়ে ফেলা না। নাম্বার 2 বা নেক্সট স্টেপ হলো রিড প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। বিগত 5 বছরের অন্তত কোয়েশ্চেন পেপার নিয়ে খুঁজে খুঁজে প্রিয়াম্বল থেকে কি কি কোয়েশ্চেন এসেছে সেগুলোকে মার্ক করা, সেগুলোকে নোট ডাউন করে রাখা হচ্ছে সেকেন্ড স্টেজ। তো সেকেন্ড স্টেজ হলো রিড প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। এখন প্রস্তাবনা থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিল লাস্ট কয়েক বছরে, সেগুলোকে শুধুমাত্র কন্টিনিউয়াসলি পড়ে গেলেই চলবে না, এটাকে স্টাডি করতে হবে। তো নাম্বার 2 স্টেজ যেটা, সেটা রিড দ্য কোয়েশ্চেন্স না বলে বলা ভালো হচ্ছে স্টাডি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। যদি স্টাডি করার কথা আমি বলি, তার মানে আমি মিন করতে চাইছি যে কোয়েশ্চেনটা কি ডাইমেনশনের, কোয়েশ্চেনটার কি ডেপথ, কোয়েশ্চেনটা কোন পার্সপেক্টিভ থেকে করা হয়েছে, এগুলোকে বোঝা। অর্থাৎ ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েশ্চেনগুলোকে নোট ডাউন করে কোয়েশ্চেনের পাশে নোট করা যে এটা কোন ডেপথ থেকে করেছে, কোন পার্সপেক্টিভ থেকে কোয়েশ্চেনটা করেছে। অপশনগুলোকে ভালো করে ট্যালি করে বোঝা যে অপশন কি রকম দিয়েছে। খুব ইজিলি অপশনটার মধ্যে থেকে 4টে অপশনের মধ্যে থেকে একটা চুজ করা যাবে, নাকি ডিডাকশন মেথড ইউজ করতে হবে, নাকি অপশনগুলোকে জাম্বল আপ করা হয়েছে, অর্থাৎ একসাথে একাধিক অপশন উত্তর হতে পারে। এইগুলোকে বোঝা খুব জরুরি। মানে অপশনটাকেও খুব কঠিন ভাবে দেওয়া যেতে পারে একটা সিম্পল কোয়েশ্চেনের। নাম্বার 3, রিড দ্য টপিক। টপিকটাকে ভালো করে পড়তে হচ্ছে। প্রিয়াম্বল বা প্রস্তাবনা যদি আমরা পড়ি তাহলে দেখবো লেখা আছে, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to promote all its citizens justice, equality, liberty, fraternity, unity and integrity. তো এই ক্ষেত্রে যেটা জানা জরুরি সেটা হচ্ছে যে এই টার্মগুলো কি সিগনিফাই করে, কি মিন করে। এর জন্য এক্সপ্ল্যানেটরি নোট পড়তে হবে, অর্থাৎ সেই টেক্সট বুক বা সেই রকম স্টাডি ম্যাটেরিয়াল ফলো করতে হবে, সেই রকম স্টাডি ম্যাটেরিয়াল বা টেক্সট বুক থেকে পড়তে হবে যেখানেতে এগুলোকে এক্সপ্লেন করা হয়েছে। যেমন সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই টার্মগুলোর এক্সাক্ট মিনিং কি। কারণ তোমরা অলরেডি কোয়েশ্চেন পেপার স্টাডি করেছো এবং তোমরা দেখেছো হয়তো যে কিছু কিছু কোয়েশ্চেন এসেছে যেগুলো এই টার্মগুলোকে নিয়ে ডিরেক্টলি। তাহলে সভারেন্টি বলতে কি বোঝায়? সভারেন্টি বলতে বোঝায় when a state is internally or externally independent to make any policy of its own। নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যখন কোনো রাষ্ট্র আভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে সম্পূর্ণ স্বাধীন, তখন সেই রাষ্ট্রকে বলা হচ্ছে সভারেন বা সার্বভৌম রাষ্ট্র একটি। সোশ্যালিস্ট বলতে কি মিন করা হচ্ছে? সোশ্যালিস্ট বলতে মিন করা হচ্ছে ইন্ডিয়াতে ডিরেক্ট সোশ্যালিজম ফলো করা হয় না, ইনডিরেক্ট সোশ্যালিজম ফলো করা হয়। সোশ্যালিজম হচ্ছে যেখানেতে স্টেট ওনারশিপ দেখতে পাওয়া যাবে, রাষ্ট্র মালিকানা। ইন্ডিয়াতে যেহেতু ইনডিরেক্ট সোশ্যালিজম বা ফেবিয়ান সোশ্যালিজম বা ডেমোক্রেটিক সোশ্যালিজম দেখতে পাওয়া যায়, তাই এখানে ডেমোক্রেসি এবং সোশ্যালিজম দুটোকে আমরা একসাথে পাচ্ছি। ডেমোক্রেসির জন্য আমরা পাচ্ছি কিন্তু প্রাইভেট প্রপার্টি, অন দি আদার হ্যান্ড আমরা কিন্তু সোশ্যালিজমের জন্য পাচ্ছি স্টেট ওনারশিপ। তো এরকম ধরনের স্টাইলেতে টার্মগুলোকে এক্সপ্লেন করতে হবে বা করা আছে এরকম বই থেকে স্টাডি করতে হবে। তো এটা ছিল থার্ড স্টেজ, যেখানেতে স্টাডি করা হচ্ছে এবং এই স্টাডি করার মাধ্যমে কনসেপ্টটা বোঝা হচ্ছে। নাম্বার 4, টেক শর্ট নোটস। ছোট ছোট
ভাবে ইনফরমেশনগুলোকে নোট ডাউন করতে হবে। এরপরে এটা 4 নম্বর বা নেক্সট স্টেজ, যখন আমরা টপিকটা পড়ে ফেলছি, টপিকটাকে এক্সপ্লেন করা হয়েছে এরকম মেটেরিয়াল থেকে, তখন এই এক্সপ্লেনেশনগুলোকে নোট ডাউন করতে হবে। কিন্তু এক্স্যাক্টলি যেভাবে লেখা আছে সেইভাবে লিখে কোনো লাভ নেই, কারণ অলরেডি আমার কাছে সেই ম্যাটারটা বা সেই টেক্সট বুকটা আছে। এটাকে এমনভাবে রেডি করতে হবে যাতে করে খুব অল্প সময়েতে আমরা এটা গো থ্রু করার মাধ্যমে পুরো বিষয়টাকে রিকালেক্ট করতে পারি বা রিভাইজ করতে পারি। তো আমি এখানেতে ছোট্ট একটা ডেমনস্ট্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কিরকম ভাবে নোট করা উচিত। টপিকটা পড়ার পরে টপিকটাকে আমরা ঠিক এই মেথডে রিভাইজ করব। টপিকটা থেকে আমরা যেটুকু জেনেছি সেটাকে খুব সংক্ষেপে নোট করছি আমরা। ইন্ডিয়া ইজ এ সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, এই কথাটা বলা আছে। এখানে তো ডেফিনিশন মনে রেখে ডেফিনিশনকে মুখস্থ করে লিখতে হবে এরকম নয়, আমি বলেছি শর্ট নোট, টেক শর্ট নোটস। এরকম নয় যে সভারেন্টি মানে হচ্ছে when a state is internally and externally completely independent, when there is no internal and external physical or intellectual or diplomatic influence on the policy making of the state, then that state is known as sovereign state। এরকম কোনো ডেফিনিশন মনে রাখতে হবে না। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এত কিছু পড়ে যেটা বুঝেছি সেটা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট, India is a sovereign state because India is independent। তো এইটুকু মনে রাখতে হচ্ছে, সম্পূর্ণভাবে স্বাধীন। সোশ্যালিস্ট, ইন্ডিয়াতে আমরা জানি যে ডেমোক্রেটিক সোশ্যালিজম ফলো করা হয়, তো আমরা শুধু সেইটুকুই লিখছি, ডেমোক্রেটিক সোশ্যালিজম। এর রেজাল্ট হিসেবে ইন্ডিয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিক্সড ইকোনমি, মানে মিক্সচার অফ সোশ্যালিস্ট ইকোনমি অ্যান্ড ক্যাপিটালিস্ট ইকোনমি। ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি কেন? ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি বিকজ নো অফিসিয়াল রিলিজিয়ন। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি কারণ রাইট টু ভোট। ইন্ডিয়া ইজ এ রিপাবলিক কান্ট্রি কেন? কারণ হেড অফ দ্য স্টেট ইলেক্টেড, সো ইলেক্টেড হেড। নো হেরিডিটারি মনার্ক, বংশ পরম্পরায় কেউ রাষ্ট্রের প্রধান হিসেবে কাজ করবে না বা রাষ্ট্রের প্রধানের পদ পাবে না। তো ইন্ডিয়া এটা আমরা এটা জেনেছি। তো এইরকম ভাবে খুব শর্টে নোট করতে হবে, ইন্ডিয়া ইজ এ সভারেন স্টেট বিকজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট বিকজ ইন্ডিয়া ফলোজ ডেমোক্রেটিক সোশ্যালিজম, যেটা মিক্সড ইকোনমি ক্রিয়েট করে। India is a secular state because no official religion. India is a democratic state because right to vote is there. India is a republic because there is elected head. এইটুকু জাস্ট নোট করতে হবে। এর বাইরে আমরা ইন্ডিয়াতে সিটিজেনরা যেগুলো ভোগ করে সেগুলো সম্বন্ধে জেনেছি, তো সেগুলোকে আমরা কুইকলি নোট করে নেব। এর বাইরে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে ইন্ডিয়ানরা কিছু জিনিস এনজয় করে, কিছু জিনিস ভোগ করে। তো ইন্ডিয়ান সিটিজেন্স যেগুলো এনজয় করে সেগুলো হচ্ছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ইউনিটি অ্যান্ড ইন্টেগ্রিটি। জাস্টিস, কি ধরনের জাস্টিস ভোগ করে? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, শুধু আমরা এইটুকু মনে রাখছি। লিবার্টি কি কি ভোগ করে? 5 ধরনের লিবার্টি: থট, বিলিফ, এক্সপ্রেশন, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। আমরা জেনেছি যে ইকুয়ালিটি, 2 ধরনের ইকুয়ালিটি ভোগ করে, ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি। আমরা জেনেছি ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটি ভোগ করে। ফ্র্যাটার্নিটিটা কোনো এরকম জিনিস নয় যেটাকে প্রদান করা যায় রাষ্ট্রের তরফ থেকে, আমরা ফ্র্যাটার্নিটিটা ফিল করি। ফ্র্যাটার্নিটি হচ্ছে ব্রাদারহুড, মানে ভাই মনে করা, সমস্ত ইন্ডিয়ানরা পরস্পরকে ভাই মনে করে। ইউনিটি, এখানে শুধুমাত্র জিওগ্রাফিক্যাল ইউনিটির কথা বলা হয়েছে, মানে জিওগ্রাফিক্যালি আমরা ইউনাইটেড। আর ইন্টেগ্রিটি, ইন্টেগ্রিটি একটা হচ্ছে সাইকোলজিক্যাল স্টেট অফ মাইন্ড, অর্থাৎ মাটির সন্তান হিসেবে আমরা যখন সমস্ত ইন্ডিয়ানরা ফিল করি, মানে একটা ফিলিং দ্যাট উই আর দ্য সন্স এন্ড ডটার্স অফ দ্য সেম সয়েল। তো এই জিনিসগুলো ইন্ডিয়ানরা এনজয় করে, এগুলোকে এইভাবে নোট করতে হবে। এর বাইরে আমরা টপিকটা থেকে জেনেছি যে 26 নভেম্বর 1949 এই সংবিধানটা আমরা গ্রহণ করেছি, কিন্তু কোয়েশ্চেন পেপার যদি স্টাডি না করা হতো তাহলে এটা জানা যেত না যে এর বাইরেও কিছু কোয়েশ্চেন হয় যেগুলো প্রস্তাবনায় উল্লেখ করা নেই, যেমন সেগুলোকে নোট করে রাখা দরকার। যেমন 26 জানুয়ারি কথা উল্লেখ নেই প্রস্তাবনাতে, টেক্সট বুক থেকে পড়লে উত্তর করা যেত না। যদি
কোয়েশ্চেন পেপার স্টাডি করে আগে থেকে এটা আমরা না জানতাম যে এই ধরনের কোয়েশ্চেন এসেছে। 1950 সালের 26শে জানুয়ারি সংবিধানটাকে কার্যকর করা হয়েছে। তো এই ডেটটা ইম্পর্টেন্ট এই কারণে যেটা প্রস্তাবনায় উল্লেখ করা নেই। এর বাইরে প্রস্তাবনায় উল্লেখ করা নেই যে ভারতের সংবিধানতে যে প্রস্তাবনা সেটা ইউএস এর সংবিধানের প্রস্তাবনার আদলে তৈরি করা হয়েছে, অর্থাৎ কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। এর বাইরে যেটা উল্লেখ করা নেই, ইউএসএ ছিল প্রথম রাষ্ট্র যারা সংবিধানেতে প্রস্তাবনার কনসেপ্টটা তৈরি করেছিল। এর বাইরে উল্লেখ করা নেই যে কিছু ইম্পর্টেন্ট কেস যেমন বেরুবারি কেস, কাশফানান ভারতী কেস বা এলআইসি কেস, এগুলো হয়েছিল সংবিধানের প্রস্তাবনাটা সংবিধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিনা এইটার ক্ষেত্রে যখন ডাউট হয়েছিল, এরকম চিন্তা যখন হয়েছিল তখন সুপ্রিম কোর্টের রায় ছিল। এর বাইরে যেটা উল্লেখ করা নেই যে আজ পর্যন্ত সংবিধানের প্রস্তাবনাকে মোট একবারই কিন্তু আমেন্ড করা হয়েছে, সেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনা থেকে কোনো ওয়ার্ডকে বাদ দেওয়া হয়নি, কিন্তু 3টে ওয়ার্ডকে অ্যাড করা হয়েছে। তো যদি কোয়েশ্চেন পেপার দেখো তাহলে জানতে পারবে যে এই ধরনের কোয়েশ্চেন এসেছে যে মূল সংবিধানের প্রস্তাবনাতে ইন্ডিয়াকে কি হিসাবে আমরা চিনতাম, ইন্ডিয়াকে কি হিসাবে এক্সপ্লেন করা হয়েছে। তো যে ওয়ার্ডগুলোকে পরে যুক্ত করা হয়েছে সেই ওয়ার্ডগুলো অটোমেটিক্যালি উল্লেখ করা ছিল না। তো এই সমস্ত জিনিসগুলো জানার জন্য কোয়েশ্চেন পেপার স্টাডি করা জরুরি। এবং যখন কোয়েশ্চেন পেপার স্টাডি অলরেডি আমরা করে ফেলেছি তখন আমরা বুঝতে পারছি যে এরকম ইনফরমেশন আমাদেরকে গ্যাদার করতে হবে। সেটা গ্যাদার করার জন্য আমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারি, বিভিন্ন ক্লাস লেকচার ভিডিওস, জিরো সামের এই সমস্ত ভিডিওগুলো হেল্প করতে পারে। এর বাইরে স্টাডি ম্যাটেরিয়াল বা টেক্সট বুক, এখান থেকে ইনফরমেশনগুলোকে গ্যাদার করে নিয়ে এইভাবে শর্টে নোট করে রাখা উচিত, যেগুলো পরবর্তীকালে কিন্তু রিভাইজ করতে আমাদেরকে সাহায্য করবে। নাম্বার 5 অ্যান্ড দ্য লাস্ট পার্ট হলো রিভাইজ। রিভাইজ করা খুব ইম্পর্টেন্ট, কারণ রিভাইজ না করলে আমাদের মেমোরি থেকে ইনফরমেশন এন্ড কনসেপ্টটা ফেড আউট হতে থাকবে। কনসেপ্ট হয়তো রয়ে যাবে, হয়তো বিষয়টা আমরা যেটা জানি সেটা আমরা জানবো, কিন্তু সেটাকে এক্সপ্লেন করতে গেলে আমাদের লাগবে ইনফরমেশন। ইনফরমেশন কিন্তু ফেড আউট হয়ে যাওয়ার খুব চান্স আছে যদি আমরা রিভাইজ না করি। রিভাইজ করার নিয়ম হচ্ছে যখন কোনো ক্লাস লেকচার শোনা হচ্ছে বা যখন কোনো টেক্সট বুক বা স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়া হচ্ছে তার ঠিক 24 ঘন্টার মধ্যে প্রথমবার রিভাইজ করতে হয়। তো রিভাইজ করার এরকম একটা রুটিন করাই যেতে পারে যে পড়া হলো তার 24 ঘন্টার মধ্যে রিভাইজ করা হলো। সকালে যদি পড়া হয় রাত্রেবেলা শুতে যাওয়ার আগে রিভাইজ করা যেতে পারে। রিভাইজ করার খুব স্মার্ট একটা মেথড আছে, যে স্টাইলেতে রিভাইজ করলে খুব অল্প সময় রিভাইজ করা যায়। অন দি আদার হ্যান্ড আমাদের কাছে বই খাতা আমরা যেটা নোট করেছি সেটা না থাকলেও রিভাইজ করা যায়। অ্যান্ড থার্ড জিনিস সেটা হচ্ছে যে কোনো জায়গায় থেকে রিভাইজ করা যায়। রাস্তাঘাটে যেতে যেতে চলতে চলতে রিভাইজ করা যেতে পারে বা কোথাও চুপচাপ বসে থেকেও রিভাইজ করা যেতে পারে। যেমন আমরা নোট নিয়েছি কেন? আমরা নোট নিয়েছি শুধুমাত্র ফিউচারেতে রিভাইজ করার সময় যদি মনে করতে না পারি তখন আমরা ওখান থেকে দেখে নেব, বা ওই নোটটা গো থ্রু করবো বারবার করে, শুধুমাত্র এই কারণে নয়। ওই নোট নেওয়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ব্রেনকে ট্রেন আপ করেছি প্রিসাইজ করার, ইনফরমেশনকে প্রিসাইজ করার একটা স্টাইল, এটা কিন্তু আমরা আমাদের ব্রেনকে শিখিয়েছি। এইটার উপর ডিপেন্ড করে কিন্তু রিভাইজ করা যেতে পারে। যেমন ফর এক্সাম্পল পুরো প্রিয়াম্বলটাকে যদি রিভাইজ করতে হয় সারাদিনে পড়ার পরে রাত্রেবেলা, খুব অল্প সময়ে উইদাউট এনি টেক্সচুয়াল ব্যাকআপ কিভাবে রিভাইজ করা যাবে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন প্রিয়াম্বল থেকে কোয়েশ্চেন আসে, আমরা দেখেছিলাম লাস্ট 5 বছরেতে এইরকম এরকম কোয়েশ্চেনগুলোকে রিকালেক্ট করতে হয় প্রথমে, যাতে করে আমরা আরো ফোকাসড হয়ে যাই যে এক্স্যাক্টলি কি মনে রাখবো, কি রিভাইজ করব। সেকেন্ড হচ্ছে টার্ম। প্রথমে 5টা টার্ম যেটা ইন্ডিয়াকে এক্সপ্লেন করে, সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। সভারেন্টি বলতে কি বোঝায়? ইন্ডিপেন্ডেন্স, যখন একটা রাষ্ট্র ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। সোশ্যালিস্ট বলতে বোঝায় স্টেট ওনারশিপ, কিন্তু ইন্ডিয়াতে ডিরেক্ট সোশ্যালিজম যেহেতু নেই তাই 100% স্টেট ওনারশিপ নয়। ইন্ডিয়াতে আমরা মিক্সড ইকোনমি দেখতে পাই, স্টেট ওনারশিপ একই সাথে প্রাইভেট প্রপার্টি, এই দুটোই আমরা দেখতে পাই, কারণ ইন্ডিয়াতে ডেমোক্রেটিক সোশ্যালিজম আমরা দেখতে পাই। সেকুলার বলতে কি বোঝাচ্ছে? যখন নো অফিসিয়াল রিলিজিয়ন, মানে রাষ্ট্রের কোনো সরকার অনুমোদিত ধর্ম থাকবে না। ডেমোক্রেটিক কান্ট্রি ইন্ডিয়া একটা, কারণ ডেমোক্রেসি হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে তৈরি হয়, অর্থাৎ রাইট টু ভোট, ইন্ডিয়াতে ভোট দানের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধিদের নির্বাচন করি। এবং ইন্ডিয়া একটা রিপাবলিক কান্ট্রি, কারণ হেড অফ দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রের প্রধান নির্বাচিত, জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত, প্রত্যক্ষভাবে নয়, রাষ্ট্রপতি। এরপরে ইন্ডিয়াতে যে নাগরিকরা থাকছেন তারা কি কি জিনিস ভোগ করবেন? তারা ভোগ করবেন জাস্টিস, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, ইউনিটি, ইন্টেগ্রিটি, এই 6টা জিনিস। তো জাস্টিস বলতে কি বোঝাচ্ছে? জাস্টিস বোঝাচ্ছে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, 3 ধরনের জাস্টিস। ইকুয়ালিটি বলতে ইকুয়ালিটি অফ স্টেটাস এন্ড অপরচুনিটির কথা বলা হচ্ছে। এরপরে আমরা লিবার্টির কথা বলছি, 5 ধরনের লিবার্টি: লিবার্টি অফ থট, বিলিফ, এক্সপ্রেশন, ফেথ অ্যান্ড ওয়ারশিপ।
এছাড়া আমরা এনজয় করছি কিন্তু ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে অ্যাক্টেন্স অফ ব্রাদারহুড। ইউনিটি মানে এখানে জিওগ্রাফিক্যাল ইউনিটির কথা বলা হচ্ছে, জিওগ্রাফিক্যাল যে টেরিটরিগুলো আছে অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে যে পার্টগুলো আছে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, এরা প্রত্যেকে ইউনাইটেড জিওগ্রাফিক্যালি। অ্যান্ড ইন্টেগ্রিটি মানে হচ্ছে একটা সেন্স অফ কমননেস, মানে উই আর দ্য সানস অ্যান্ড ডটার্স অফ দ্য সেম সয়েল। ইন্ডিয়াতে প্রস্তাবনাতেই উল্লেখ করা আছে যে 26 ডে অফ নভেম্বর 1949 এই ডেটটাতে আমরা সংবিধানটা আমরাই আমাদেরকে প্রদান করছি। এই ডেটটাতে আমরা সংবিধানকে গ্রহণ করেছিলাম। যে ডেটটার কথা মেনশন করা নেই সেটা হচ্ছে 26 ডে অফ জানুয়ারি, 26শে জানুয়ারি। তার পরের বছর 1950 সাল, যে সময়টাতে আমরা সংবিধানটাকে ইমপ্লিমেন্ট করেছি। সেই সময় থেকে গোটা পৃথিবী জানলো যে ভারতের একটা সংবিধান আছে এবং সেই সংবিধান অনুযায়ী ইন্ডিয়া একটা সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি। এই কারণে রিপাবলিক ডে অবজার্ভ করি আমরা 26শে জানুয়ারি প্রত্যেক বছর। এছাড়া যেটা জানতে হয় যে এই সংবিধানের প্রস্তাবনার উপরে অনেক কেস হয়েছে। ইম্পর্টেন্ট কেসগুলোর মধ্যে বেরুবারি কেসের কথা আমরা উল্লেখ করতে পারি, কেশবনাথ ভারতী কেস অ্যান্ড এলআইসি কেস। এই তিনটে কেসে কি রায় হয়েছিল, সংবিধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিনা প্রস্তাবনা, মেনলি এই ডাউটই ছিল। সেই ডাউট ক্লিয়ার করেছে সুপ্রিম কোর্ট বারবার করে, তো রায়টা আমরা মনে রাখছি। তো রিভাইজ করা হয়ে গেল 2 মিনিটের মধ্যে। এটা রিভাইজ করতে, এই স্টাইলে রিভাইজ করতে গেলে উইদাউট এনি বই খাতা যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজের মাইন্ডকে প্রিসাইজ করতে শেখাতে হবে, যে কিরকম ভাবে আমরা ইনফরমেশন, অনেক ইনফরমেশনকে প্রিসাইজ করব। অন দি আদার হ্যান্ড আমরা কিরকম ভাবে ফোকাসড ওয়েতে স্টাডি করব। ফোকাসড ওয়েতে স্টাডি করতে গেলে শুধুমাত্র সেগুলোকেই আমরা মনে রাখবো যেগুলো কোয়েশ্চেন এসেছে। কোয়েশ্চেন যেটা এসেছে এক্স্যাক্টলি সেটা আসবে আমি বলছি না, বাট সেই টাইপের আসবে। তো ট্রেন্ডটাকে বুঝতে গেলে কোয়েশ্চেন পেপারকে স্টাডি করতে হবে। সেই কারণে আমি আবার রিপিট করছি 5টা স্টেপ, 5টা সায়েন্টিফিক স্টেপ যার মাধ্যমেতে যে কোনো টপিককে খুব অল্প সময়ের মধ্যে রপ্ত করে ফেলা যাবে। নাম্বার 1, চুজ দ্য টপিক। রাইট টপিক চুজ করা জরুরি, প্রত্যেক টপিক পড়ার দরকার নেই। নাম্বার 2, স্টাডি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। লাস্ট 5-6 বছরের কোয়েশ্চেন পেপারকে স্টাডি করা মানে বোঝা যে কি ধরনের কোয়েশ্চেন এসেছে, কি ধরনের আসতে পারে, এটা অ্যাজাম্পশন করার পাওয়ারটা তৈরি করবে। থার্ড হচ্ছে রিড দ্য টপিক। টপিকটাকে পড়তে হবে উইথ এক্সপ্ল্যানেটরি নোটস বা এক্সপ্ল্যানেটরি ভিডিওস বা এক্সপ্ল্যানেটরি ক্লাস লেকচার্স, এক্সপ্ল্যানেটরি টেক্সট বা স্টাডি ম্যাটেরিয়াল, যেটা টপিকটাকে এক্সপ্লেন করছে। জাস্ট টেক্সট বুক থেকে পড়ে গেলে হবে না, ইনফরমেশন নিলেই হবে না, কনসেপ্ট তৈরি করতে হবে। ফোর্থ হচ্ছে আমাদেরকে কিন্তু খুব ছোট ছোট নোট করতে হবে পড়াকালীন। অ্যান্ড ফিফথ হলো রিভাইজটা অবশ্যই বই খাতা ছাড়া মনে মনে করতে হবে, এবং এটা পসিবল যে কোনো একটা টপিক পড়া 24 ঘন্টার মধ্যে যদি আমরা রিভাইজ করি তবেই এই স্টাইলে রিভাইজ করা যাবে। এবং এরকম ভাবে আমরা যদি করতে থাকি ফিউচারেতে তোমাদেরকে রিভাইজ করতে গেলে কোনো তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল বা বই খাতার দরকার হবে না। তোমরা যে নোটটা করেছো খুব অল্প ছোট ছোট নোট যেটা রেখেছো সেই নোটটাকে তোমরা রেফার করতে পারো বারবার রিভাইজ করার সময়। যদি তোমাদের মেমোরি কাজ না করে সেই ক্ষেত্রে ওটা ব্যাকআপের জন্য, যদি মেমোরি কাজ করে তাহলে তোমার কিন্তু সাপোর্টের দরকার নেই। তো এইভাবে পড়লে যে কোনো টপিককে খুব অল্প সময়ের মধ্যে মোস্ট সায়েন্টিফিক ওয়েতে মাথায় রাখা যাবে, মেমোরাইজ করা যাবে এবং পরীক্ষাতে এটা কিন্তু প্রচন্ডভাবে হেল্প করবে তোমাদের।